শামাওবাইদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। আমি যদি নাকি কোনো কথা বলি, কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। জামাত ইসলাম যেটা করেছে, বিবৃতি দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি আমার কথা বলেছি, আমার এটা রেসপেক্ট রেখে বলছি, এটা নিয়ে তদন্ত করবেন। যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায়, আমি তাহের ভাইয়ের কাছে আবার ক্ষমা চেয়ে নেব। তো এই যে বিএনপি জামায়াতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন, এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে, এগুলো এমনি বলে না। কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছে কিনা জানি না। এই গং গত সপ্তাহে আসিফ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 25-এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে করি। তিনারা যাবেন না, তিনাদের কথা 26-এর শেষে গিয়ে আমরা করবো, চিন্তা করবো। এর মাঝখানে সেটআপ শেষ হয়ে যাবে, সব শেষ। বিএনপির ভাইদেরকে বলতে চাই, সব শেষ। দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল, সে বিএনপি করে না, খুব সৎ মানুষ। বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ছিল। এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি, একজন মানুষ হিসাবে জানতে পারি, এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ। এই মানুষটাকে হইতে দেয় নাই আসিফ নজরুল, এই রেজওয়ানা বন্যা, ওয়াহিদ মাহমুদেরা হইতে দেয়নি। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিল ইয়ে হোক, তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বলল যে করবে, বিদেশে কিছু লোকজন বসা খায় দেয়া কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দেন। তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই এখনো। 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। খুব সাবধানে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। এত মুখ পুষে ফেলা উচিত না। তারেক রহমান যে কথাগুলো বলছে, ভেতরে কি হচ্ছে, ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন। এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না, শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে লাগেন। শাহেদ আলম জানে না ওর জীবনেও কি 2 নাম্বারই করেছে। ও যে বিয়েটা করেছে, এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে। আশুলিয়াতে 2 জন এই গাড়ির ভেতরে করছিল, ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেঁচড়া করলো, এরপরে পুলিশ আসলো, এসে তারপর ধরে নিয়ে গেল, পাবলিক ওর বিয়ে করাতে হবে। এবং একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তার সাথে তার বিয়ে হওয়ার কথা, বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিক ভাবে। এই মেয়ে যখন ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো, আসার পরে বললো যে আমাকে বিয়ে করতে হবে। এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ করেন, ওরা চ্যালেঞ্জ করেন, আমি থানার নাম টাম সবকিছু বলে দেবো, ওই ওসিকে খোঁজার চেষ্টা করতেছি। এই হচ্ছে শাহেদ আলম। আরো অনেক কিছু আছে, কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন? বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায়। কি দ্বন্দ্ব? শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে, এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না। কারণ সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে, সেটা নিয়ে সে জানে না। তারেক রহমান কে সে চিনেই না। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে জেলে আছেন? না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায়। আসিফ নজরুলের এই দেশে গিয়ে একটা ধান্দাবাজি করে আসছে কিছু, এখনো চলতেছে, এখানে বসে তদবির বাণিজ্য চলছে। আসিফ নজরুল না থাকলে এটা করে দিবে কে? এই কারণে কিন্তু কোটি কোটি ভাই, শত শত কোটি টাকার খেলা তো এখানে। একটারে মানে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে, তার চেয়ে 1000 কোটি টাকা দেওয়ার লোকও আছে। এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো, কয়েকজন আছে, এদের 1000 কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি। আমার কাছেই অফার আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে, যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে। শাহেদ আলম, আমি তোমার আগেও বলেছি, এখনো বলছি, তুমি বাবা এই যে বিরিয়ানির দোকানে 1000 টাকা করে নিছো, তুমি এত বড় একজন লোক, আমি উবার চালাই, এটা নিয়ে তোমার এত কষ্ট, তোমার মতো এত হাই লেভেলের একজন লোক, তুমি বিরিয়ানির দোকানে যা 1000 টাকা নিলা, এটা কেমন ধরনের হয় শাহেদ আলম? তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো, ওই লোকটা আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে, তো
তুমি তার এলাকার লোক, বউ নিয়ে আসছিলা, খাইতে পাইতা না, সাহায্য করেছে। এবং সেই সাহায্যটা কোত্থেকে করেছে? সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয়, ওই ভিক্ষার হ্যাঁ, ফুল রেকর্ড শুনবা। সো বেশি পাকনামি করতে যায় না, নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ না। আমার নিয়ে খেলবা, আমার নিয়ে খেলতে আসো। আমি ইলিয়াস, আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে, বুঝো না? এখানে যখন আসছি না, পুলিশ আসছে বাসায়, আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে। এমন কোন মানে ইসলামী টেরোরিস্ট থেকে শুরু করে সব খালি 2-3টা কথা বলে আমার নিয়ে পুলিশের কি কি ছিল, ইনভেস্টিগেশন ছিল। হ্যাঁ, আমার বাসায় আসছে আন্ডার কভার, এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়নে বিশ্বাস করি কিনা। আমি ওদের উত্তর দিচ্ছি একদম, আমি বলছি আই স্ট্রংলি বিলিভ ইন গড। আমি নামাজ পড়ি কিনা, কোন মসজিদে যাই, কত অফেন যাই মসজিদে, হ্যাঁ, কোন কোন মসজিদে যাই, এই কোশ্চেন। আরো কি কি এগুলি বানানো টানানোর এগুলির কথা বলেছে, আমি নাকি কি কি বানাই, এগুলি অভিযোগ করছে। তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা যা বললাম, অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো, এই সেই। তখন আমি বললাম হ্যাঁ, এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কে সে? বলছে যে একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে, তারা আমার নিয়ে ক্রিটিসাইজ করে। আই ক্রিটিসাইজ দেম ব্যাক।